তো এখন আমরা দেখব যে আমাদের সিরিজ টাইপ ওহম মিটার কীভাবে কাজ করছে। ঠিক আছে, তো সিরিজ টাইপ ওহম মিটার জাস্ট লিখে নিই, ছোট্ট করে নোট করে। এখন সিরিজ টাইপ ওহম মিটার, দেখো এই সিরিজ টাইপ ওহম মিটারটা এখানে যে মেন যে কম্পোনেন্ট এখানে আছে সেটা হচ্ছে আমাদের একটা স্কেল যুক্ত একটা কাটা আলা একটা কী আছে, একটা ইনস্ট্রুমেন্ট আছে যার নাম হচ্ছে এসেনশিয়াল পার্ট, সেটা হচ্ছে পিএমএমসি বা যাকে বলা হচ্ছে কি পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েল। এই এসেনশিয়াল এই পার্টটা ওর ভেতরে আছে। সো পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েল এই জিনিসটা কি না, একটা আমাদের পার্মানেন্ট ম্যাগনেট আছে, সে আমরা যদি এখানে একটা ছোট্ট করে আঁকি ডেমনস্ট্রেশনের জন্য, যে মনে করো এটা হচ্ছে আমাদের একটা ইনস্ট্রুমেন্টের ভেতরটা আমরা তৈরি করার চেষ্টা করছি। সো এটা হচ্ছে আমাদের একটা পার্মানেন্ট ম্যাগনেট, সে এটা একটা নর্থ পোল, এটা সাউথ পোল। অর্শক্রাকৃতি যেরকম ম্যাগনেট হয় না, এটা টোটালটা ম্যাগনেটটাই কী করা হয়েছে আমরা ইঞ্জিনিয়ার বারের মতন দেখতে পাই, তা না রেখে আমরা কী করেছি এটা একটা অর্শক্রাকৃতির শেপে নিয়ে এসেছি। তাহলে নর্থ থেকে সাউথ, তা নর্থ থেকে সাউথ এদিকে ম্যাগনেটিক ফ্লাক্স, আমরা ম্যাগনেট সম্পর্কে অতটা জানি না, কিন্তু ম্যাগনেটের ফ্লাক্স বলে একটা জিনিস হয়, সেগুলো এখানে যেতে থাকে। আর এর মাঝখানেই থাকে আমাদের কি থাকে, একটা কোর থাকে আয়রনের, গোল টাইপের। ঠিক আছে, আয়রন কোর। এই আয়রন কোরটা সাসপেন্ড ঝুলছে, ওপর দিক থেকে ঝুলে আছে, সরু দুটো শ্যাফটের সাহায্যে দাঁড়িয়ে আছে। আর এই যে মাঝখানে আয়রনটা আছে, এই আয়রনটা যদি ওপর থেকে একটু সিলিন্ড্রিক্যাল শেপে আমরা দেখি জিনিসটাকে, এরকম সিলিন্ডারের মতন দেখতে হবে। কিসের মতন দেখতে? সিলিন্ড্রিক্যাল। এই মাঝখানে সেন্টারের এই জিনিসটাই সিলিন্ড্রিক্যাল শেপ। আর এর গায়ে কি আছে, এর গায়ে হচ্ছে আমরা একটা ববিনের মতন ব্যবস্থা করে এর গায়ে কি করেছি, আমরা কয়েলটাকে জড়িয়েছি। এর গায়ে একটা তার দিয়ে আমরা কি করেছি, এর ওপর থেকে নিচ পর্যন্ত এইভাবে আমরা কি তৈরি করেছি, এটা কয়েল তৈরি করেছি। কয়েলের একটা মাথার এন্ড, একটা মাথার এন্ড, এই দুটো মাথা। সো এই সিলিন্ডারের গায়ে আমরা কি করেছি, কয়েল জড়িয়েছি। ঠিক আছে, যদি এটা সাইড থেকে দেখতে হয়, যদি সাইড থেকে দেখি তাহলে আমরা কি দেখব যে এটাকে এরকম একটা দেখতে লাগবে। সো এর গায়ে কি আছে, এর গায়ের ওপর দিয়ে এই পাশ দিয়ে এখান দিয়ে আমরা কি করেছি, কয়েল জড়িয়েছি। এই যে এক্সট্রা ডটের যে লাইনগুলো আমি বানিয়েছি, এই লাইনটা কি বোঝাচ্ছে, রিপ্রেজেন্ট করছে অ্যাজ এ কয়েলকে। ঠিক আছে, কয়েলের দুটো এন্ডের মাথার তার দুটো বেরিয়েছে। কয়েল জড়ালে একটা সরু অ্যানামেল করা কপার ওয়্যারকে আমরা এর গায়ে জড়িয়েছি। ঠিক আছে, তার দুটো মাথা বেরিয়েছে। আর এখানে কি আছে, সেন্টার দিয়ে একটা শ্যাফট মতন আছে। আর এটা কি, এটা হচ্ছে কোরটা মেবি ল্যামিনেটেড আয়রন দিয়ে তৈরি করা হয়েছে। ঠিক আছে, আয়রনের একটা কোর, যেটা সিলিন্ডার আকারের শেপ। মাঝখানে উপর থেকে দেখলে পরে, টপ ভিউ দেখলে পরে এটা দেখতে লাগবে হচ্ছে গোল আকৃতি। ঠিক আছে, আর এখানে কি আছে, এই দুটো একটা আমাদের পার্মানেন্টলি একটা বেসের সঙ্গে এটা কানেক্টেড আছে, এই শ্যাপটা, তার মাঝখানে এটা সাসপেন্ড করে আছে। আর এই শ্যাফটের সঙ্গে আমরা কি করেছি, একটা স্প্রিংকে অ্যাটাচ করেছি। ঠিক আছে, নিচের দিকে একটা স্প্রিং আছে, আর একটা হচ্ছে আমাদের ওপরের দিকে অ্যারেঞ্জমেন্টে স্প্রিং আছে। এই স্প্রিং দুটোকে পজিশনটাকে রিটেন করার জন্য স্প্রিংটাকে ব্যবহার করা হয়। মানে এই কোডটা যদি একবার রোটেট করে যায়, কোনো দিকে ঘুরে পড়ে, তাহলে আবার যদি দেখো, যেহেতু এই কয়েলটা ম্যাগনেটিক ফিল্ডের ভেতরে আছে বা একটা ইলেকট্রোম্যাগনেটের ভেতরে আছে, ম্যাগনেটের মাঝখানে বসে আছে সিলিন্ডারটা, আর তার চারপাশে কয়েল আছে। সো এর ভেতর দিয়ে যদি কারেন্ট ফ্লো করে, সে কারেন্ট যদি এর মধ্যে দিয়ে যায়, তাহলে এও একটা ম্যাগনেট তৈরি করে, ইলেকট্রোম্যাগনেট তৈরি করে। তো এই ইলেকট্রোম্যাগনেটের ফলে এই দুটোর মধ্যে একটা ইন্টারাকশান হয়ে এই কোডটার উপরে একটা বল প্রযুক্ত, একটা ফোর্স তৈরি হয়। সেই ফোর্সের ফলে এই কোডটা সামান্য ঘুরে যেতে থাকে। ঠিক আছে, ফলে কোনো একটা স্প্রিং তখন লুজ হতে থাকে, আর একটা স্প্রিং তখন কী হয়, টাইট হতে থাকে। ঠিক আছে, দিয়ে সেই পজিশনে গিয়ে কোডটা ঘুরে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, এবার কারেন্ট যদি বাড়ে, এর মধ্যে দিয়ে যাওয়া কারেন্ট যদি বাড়তে থাকে, তাহলে একটু বেশি পরিমাণ ঘুরে যায় জিনিসটা। ঠিক আছে, আর যদি কারেন্ট কম যায় তাহলে কম ঘোরে। যখনই কারেন্ট যাওয়া বন্ধ করে দেবো এর ভেতর দিয়ে, সঙ্গে সঙ্গে কী হবে,
এতে কোনো আর ফোর্স থাকবে না, কোনো বল কাজ করছে না, ঘোরানোর জন্য যে বলটা দরকার সেই বলটা নেই ওতে। তখন গিয়ে কী করবে, এই রিটেন স্প্রিং দুটো তারা তাদের অ্যাকচুয়াল পজিশানে নিয়ে চলে আসবে। আর এই যে স্প্রিংয়ের ওপরে যে শ্যাফটটা আছে, টোটাল কোরের ভেতর দিয়ে যে শ্যাফটটা আছে, এই শ্যাফটের মাথায় আমরা কি করেছি, একটা পয়েন্টারকে কানেক্ট করেছি, একটা সূচের মতন সরু একটা যে পয়েন্টার থাকে সেই পয়েন্টারটাকে আমরা অ্যাটাচ করেছি। সো আমরা এটাকে একটু ফিজিক্যালি দেখে নিচ্ছি জিনিসটা। সো দেখো, এই দেখো আমাদের সেই হর্সশু ম্যাগনেটটা, এটা সেই ম্যাগনেট, দেখেছো? সে বললাম না ম্যাগনেটটা ওই দিক দিয়ে অ্যাটাচ আছে, দেখতে ডিফারেন্ট হোক বাট এটা এর মতনই দেখতে। ওকে, এখানে দেখো, সো এই যে ম্যাগনেটটা দেখতে পাচ্ছি এখানে কাটা আছে না ম্যাগনেটটা, তাহলে মাঝখানে যে ছোট্ট গ্যাপের জায়গাটা আছে ওই গ্যাপের মধ্যে আমাদের কি থাকবে, মুভিং কয়েলটা থাকবে। মুভিং কয়েল যেটা আছে সেটা থাকবে। মুভিং কয়েলটা একটু আমরা দেখে নিই। মুভিং কয়েলটা হচ্ছে এইটা, দেখো ছবির সঙ্গে মিলছে। এই যে মাঝখানে দেখতে পাচ্ছ ছোট্ট যে পোর্শনটা আছে না এখানে, ও এটা সলিড হয়ে গেছে কোনো কারণ, এটা অ্যাকচুয়ালি নষ্ট হয়ে গেছে তো, খারাপ হয়ে গেছে তো এটা নড়ছে না, এটা ইজিলি এখানে মুভ করতে পারে। সো দেখো এই কয়েলটা মুভিং কয়েল টাইপের আছে। সো যাই হোক, এই ওপর দিকে একটা স্প্রিং কানেক্টেড আছে শ্যাফটের সঙ্গে, নিচের দিকে একটা স্প্রিং আছে, আর এরা দুটো এই ওপরের দুটো মাথায় এদেরকে ধরে রাখা হয়েছে। তাহলে মাঝখানে কয়েলটা ঘুরলে পরেও এই মাঝখানে কোরটা সমেত এটা ঘুরতে পারে, ঠিক আছে? সরি, এই কোরটাকে ঘোরার প্রয়োজন পড়বে না তোমাদের ক্ষেত্রে, এই কয়েলটাই শুধুমাত্র ঘুরলেই হয়, কারণ কোরটাকে কী করা হয়েছে, এই বডির সঙ্গে দেখো আটকে রাখা হয়েছে এখানে, ঠিক আছে? দেখতে পাচ্ছ? সো এখানে শুধু কয়েলটা কী করতে পারে, কয়েলটা শুধুমাত্র খুব লেস ওয়েটের হয়, সো কয়েলটা এখানে মুভ করে, কয়েলটা এর চারপাশে ঘুরতে পারছে, ঠিক আছে? আর এই কয়েলটার সঙ্গে দেখো ভালো করে যে এখানে হচ্ছে আমাদের শ্যাফট কানেক্ট আছে, একটা শ্যাফট আছে যেটা এই ওপর দিক দিয়ে স্ক্রু মতন করে শ্যাফটটাকে ধরে রেখেছে নিচের দিক থেকে, আর এদিক থেকেও বাঁধানো আছে। সো কয়েলটা ঘুরলে পরে দেখো, এই দেখতে পাচ্ছ কয়েলটা ঘোরার ফলে এই যে এই ছোট্ট যে বার মতন আছে না, এই বারটা যেরকম কানেক্ট আছে এইদিকে, ঠিক উল্টো দিকে এই দিক থেকে একটা সরু স্কেল মতন বেরিয়ে আসছে, সরু একটা ছুঁচের মতন এদিকে বেরিয়ে আসছিল, ফলে ওই স্কেলটাও আমার সরু ছুঁচের মতন এখান থেকে বেরিয়ে আসছে, ওটা এইভাবে কয়েলের সাথে সাথে এইভাবে ঘুরতে পারতো, ঠিক আছে? এটা দেখার জন্য আমরা কোথায় পাবো, এটা আমরা দেখতে পাচ্ছি, এই যে দেখো এই যে ছোট্ট সূচের মতো নিডেলটা দেখতে পাচ্ছি আমরা, ঠিক আছে? তো এইটা হচ্ছে তার এক্সাম্পল, দেখেছো? ওটা নড়ছে না, দেখেছো? সো মাঝখানে কী আছে, তাহলে এটা একটা অশ্বক্ষুরাকৃতি ম্যাগনেট আছে, আর তার মাঝখানে ওই কয়েলটা আছে, মুভিং কয়েল। তো কয়েলটা এখানে মুভ করলে এই কাঁটাটাও ঘুরতে থাকে কয়েলের সাথে সাথে, ঠিক আছে? তো আলটিমেট এই একটা মেন কম্পোনেন্ট আছে হচ্ছে আমাদের সিরিজ টাইপ ওহম মিটার বা শান্ট টাইপ ওহম মিটারের ভেতরে। এবার আমরা অ্যাকচুয়াল সিরিজ আর শান্ট টাইপ আর বাকি যে জিনিস দিয়ে তৈরি সেটা আমরা দেখব। তো এই টোটাল অ্যারেঞ্জমেন্টটাকে আমরা কিভাবে রেফার করি, আমরা দেখাই হচ্ছে এটা সার্কেলের ভেতরে একটা অ্যারো হেড দিয়ে, ঠিক আছে? তাহলে এইটা কী জিনিস, এটা হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েল, পিএমএমসি, ঠিক আছে? পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েলটা আছে, এই কয়েলের ভেতর দিয়ে কারেন্ট গেলে পরেই এই নিডেলটা আমাদের কী হবে, বেঁকতে থাকবে, ঠিক আছে? আর নিডেলটা বেঁকে যে পজিশানে যাবে তার অনুসারে আমরা একটা স্কেল তৈরি করি, সেই স্কেলে তার ভ্যালুটাকে দেখাই। তো এইটা মেন একটা ইকুইপমেন্ট। নেক্সট আমরা কি করব, এর ভেতর দিয়ে যাতে অতিরিক্ত কারেন্ট না চলে যায় তার জন্য আমরা কারেন্টকে লিমিট করার জন্য একটা রেজিস্ট্যান্স কানেক্ট করেছি। তাহলে এই রেজিস্ট্যান্সটা ফর কিসের জন্য, যাতে এর ভেতর দিয়ে অতিরিক্ত কারেন্ট না যায়, কারণ বেশি কারেন্ট গেলে কী হবে, এর ভেতরে যে কয়েলটা আছে সেটা খুব সেন্সিটিভ, সামান্য কারেন্টকেই সেন্স করতে পারে, ফলে নিডেলটা ইজিলি বেঁকে যেতে পারে। সে 1 মিলি অ্যাম্পিয়ার মানে 1 অ্যাম্পিয়ারের 1000 ভাগের 1 ভাগ কারেন্ট যদি যায় তাতেও ম্যাক্সিমাম পরিমাণ বেঁকে যায় বা ডিফ্লেকশান হয়, ঠিক আছে? ম্যাক্সিমাম পরিমাণ কাটাটা বেঁকে যায়, তার রেস্ট পজিশান থেকে ম্যাক্সিমাম পজিশান পর্যন্ত চলে যেতে পারে। সো 1 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট ইজ সাফিসিয়েন্ট। বহু ক্ষেত্রে আরও সেন্সিটিভ ইনস্ট্রুমেন্ট হলে তাদের ক্ষেত্রে 1/2 মিলি অ্যাম্পিয়ার বা 500 মাইক্রো অ্যাম্পিয়ার, মানে খুব কম মানের কারেন্ট, যেটা ভাবাই যায় না, মানে এতটা কম পরিমাণ কারেন্টই খুব
সেন্সিটিভ একটা ইকুইপমেন্ট, ঠিক আছে। তো এর মধ্যে দিয়ে যাতে অতিরিক্ত কোনো কারণে কারেন্ট না যায় তার জন্য একটা লিমিটিং রেজিস্ট্যান্স লাগিয়েছি, যার নাম সে তোমাদের বইয়ে এটা R1 দ্বারা সূচিত করা হয়েছে, তাহলে এর নাম হচ্ছে লিমিটিং, ঠিক আছে। তো এখানে কারেন্ট লিমিটিং একটা রেজিস্টার কানেক্ট আছে, ওকে। আর এর সঙ্গে কী আছে, আমাদের একটা ব্যাটারি, ওই ইন্টারনালি একটা ব্যাটারি আছে, ঠিক আছে, একটা ব্যাটারি এর মধ্যে আছে যাকে ই দ্বারা সূচিত করা হলো। এই ব্যাটারি ভোল্টেজ কত, এটা খুব কম মানের হয়, 1.5 ভোল্ট হতে পারে, 9 ভোল্টের ব্যাটারি হতে পারে। সো এটা আছে দিয়ে এই যে ফাইনালি যে দুটো লিড বেরোচ্ছে, এই দুটো লিডকে আমরা আমাদের বাইরে আননোন রেজিস্ট্যান্সটাকে এখানে কানেক্ট করব। যে রেজিস্ট্যান্সটা আমরা মাপতে চাইছি এটা টোটালটা একটা প্যাকেজ হয়ে যাবে, এটা একটা প্যাকেটের মধ্যে একটা কম্প্যাক্ট একটা বাস্কের মধ্যে বা কেসের ভেতরে চলে যাবে, ঠিক আছে। আর এই দুটো টার্মিনালের সঙ্গে আমরা কি করব, বাইরে এই দুটোর পোস্টের সঙ্গে এখানে একটা টার্মিনাল পোস্ট লাগানো আছে, সেই পোস্টের সঙ্গে আমাদের আননোন রেজিস্ট্যান্সটাকে কানেক্ট করব। সো সেটাকে আমরা এইভাবে দেখালাম ডট ডট দিয়ে, ঠিক আছে। সো বাইরে থেকে একটা রেজিস্ট্যান্সকে আমরা এখানে অ্যাটাচ করছি, যেটা হচ্ছে মেজার করব যে রেজিস্ট্যান্স সেটাকে। সো ওটাকে আমরা RX নাম রাখতে পারি। সো এখন আমাদের আলটিমেট দেখো আমরা এই কারেন্ট লিমিটিং রেজিস্ট্যান্সটাকে অ্যাড করেছি, একটা আমাদের PMMC আছে, পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েল, ঠিক আছে। সো এখানে যে স্কেলটা আছে এর গায়ে, সেখান থেকে আমরা মেজারিং রেজিস্ট্যান্সটাকে জানতে পারবো, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের PMMC, ওকে। এখন দু চারটে জিনিসকে এর সঙ্গে ফিজিক্যালি আরও তৈরি করা হয়েছে, যেরকম হচ্ছে একটা অ্যাডজাস্টমেন্টের জন্য একটা রেজিস্ট্যান্সকে এখানে অ্যাড করা হয়েছে। এই রেজিস্ট্যান্সটা কী করছে, এটা পরের পার্ট। সো দেখো এটা যেহেতু আমি বলছি সিরিজ টাইপ, তাহলে এই অ্যাডজাস্টমেন্ট রেজিস্ট্যান্সটাকে বাদ দিলে টোটাল দেখো ব্যাটারির সঙ্গে PMMC দিয়ে আমাদের যে আননোন রেজিস্ট্যান্সটা কীভাবে কানেক্ট হয়েছে, আননোন রেজিস্ট্যান্সটা PMMCর সঙ্গে সিরিজে কানেক্টেড আছে, তাই না। সবাই এখানে যদি এই পোর্শনটুকু না দেখো তাহলে বাকি দেখো এখানে মেন PMMCর সঙ্গে এই আননোন রেজিস্ট্যান্সটা কীভাবে কানেক্টেড আছে, সিরিজে, তাই তো। সাপ্লাই ভোল্টেজটা এখানে অ্যাপ্লাই করা হয়েছে। সো এরা কীভাবে আছে, সিরিজে আছে, তাই এটাকে সিরিজ টাইপ ওহম মিটার বলা হচ্ছে, যেটা হচ্ছে স্মল ভ্যালু বা লো ভ্যালু রেজিস্ট্যান্স মাপার জন্য। এবার আমরা শুধুমাত্র এখানে একটা এক্সট্রা কী করেছি, এর সঙ্গে প্যারালালি PMMCর সঙ্গে প্যারালালি একটা কী করেছি, অ্যাডজাস্টেবল আমরা কী করেছি, একটা পোটেনশিওমিটার বা একটা রেজিস্ট্যান্সকে অ্যাড করেছি, যেটা হচ্ছে 0 ওহমকে অ্যাডজাস্টমেন্টের জন্য, ফর 0 ওহম অ্যাডজাস্টমেন্ট, ঠিক আছে। 0 ওহম অ্যাডজাস্টমেন্টের জন্য শুধুমাত্র এইটাকে ব্যবহার করা হয়েছে। এটা কেন 0, কীভাবে অ্যাডজাস্ট করে, যখন এক মিনিট মনে করো যে আননোন রেজিস্ট্যান্স যেটা আমরা কানেক্ট করেছি তার ভ্যালু হচ্ছে 0 ওহম, মানে আমরা ডাইরেক্টলি হচ্ছে এটা কী করেছি, শর্ট করে দিয়েছি এই দুটো পোস্টকে একদম শর্ট করে দিয়েছি। আমাদের যে আননোন রেজিস্ট্যান্স যেটা মাপতে চলেছি সেই রেজিস্ট্যান্সের ভ্যালুটা কত, 0, একদম 0, ঠিক আছে। তাহলে এই দুটো মাথা শর্ট হয়ে যাবে, একটা তার দিয়ে কানেক্ট করে দিলে যা হয় আর কি, কারণ এইটুকু সামান্য একটা তারের রেজিস্ট্যান্স প্রায় নেই বলে চলে, একদম 0-র কাছাকাছি। সো সেই তার দিয়ে যখন শর্ট করে দিয়েছি পোস্টটাকে, সেটাই আমাদের মেজারিং রেজিস্ট্যান্স। যখন 0 ওহম তখন দেখো এই সার্কিটে এখানে কোনো বাধা নেই সেভাবে, শুধু লিমিটিং এটাই বাধা দিচ্ছে, ফলে এর ভেতর দিয়ে কারেন্ট যেতে থাকবে, পুরো কন্টিনিউ হচ্ছে এর ভেতর দিয়ে কারেন্ট, কারণ এটা শর্ট হয়ে গেছে, ফলে ম্যাক্সিমাম অ্যামাউন্ট কারেন্ট এর মধ্যে দিয়ে যাচ্ছে। তখন মিটারের কাঁটাটা কী হবে, মিটারের কাঁটাটা ম্যাক্সিমাম অ্যামাউন্ট চলে যাবে। এবার মিটারের কাঁটাটা ম্যাক্সিমামের থেকেও দেখা যাচ্ছে বেশি চলে যাচ্ছে, যেখানে আমাদের ম্যাক্সিমাম যে পজিশানে গিয়ে দাঁড়ানোর কথা কাঁটাটা, আমাদের কাঁটাটা ঘুরতে ঘুরতে গিয়ে কাঁটাটা কী হচ্ছে, তার থেকেও বেশি পজিশানে চলে যাচ্ছে, ঠিক আছে। সো মনে করো আমাদের একটা পজিশান হচ্ছে এখানে, আর একটা হচ্ছে তার মিনিমাম পজিশান, ধরো এটা হচ্ছে তার ম্যাক্সিমাম পজিশান এই ডটের কাছে, কিন্তু তার থেকে বেশি চলে যাচ্ছে কাঁটাটা এই মুহূর্তে। তখন আমরা কি করব, এই রেজিস্ট্যান্সটা এমনভাবে চুজ করা হয়েছে, ওর ভেতর দিয়ে ওটা অ্যাডজাস্ট করে এমন করলাম যে ওর ভেতর দিয়ে একটু সামান্য পরিমাণ কারেন্ট এবার যাওয়া শুরু করছে এই রেজিস্ট্যান্সের ভেতর দিয়ে, এই পার্টিকুলার রেজিস্ট্যান্সের ভেতর দিয়ে। তখন সেই কারেন্টের এর ভেতর দিয়ে একটা কারেন্ট যাচ্ছে, প্লাস এর ভেতর দিয়ে কারেন্ট যাচ্ছে, ফলে আগে যে কারেন্টটা শুধুমাত্র এর ভেতর দিয়ে যাচ্ছিলো, এখন না গিয়ে এর ভেতর দিয়ে সামান্য পরিমাণ কারেন্ট যাচ্ছে, ফলে এই দুটো কারেন্ট মিলে ওভারঅল কারেন্টটা এর মধ্যে দিয়ে সার্কিট দিয়ে ফ্লো করছে। ফলে এই রেজিস্ট্যান্সটাকে যদি সামান্য একটু কমিয়ে দিই ভ্যালু, তাহলে এর ভেতর দিয়ে এখন বেশি কারেন্ট যাওয়া শুরু করবে এর তুলনায়,
তখন এর মধ্যে থেকে কারেন্টটা কিছুটা কারেন্ট এর মধ্যে দিয়ে এখন পাস করা শুরু করবে, তখন এই কাঁটাটার ডিফ্লেকশানটা ম্যাক্সিমামের থেকে একটু আস্তে আস্তে অ্যাডজাস্ট হতে থাকবে। আরও যদি এর ভ্যালুটাকে কমানো হয়, এই রেজিস্ট্যান্সটাকে ঘুরিয়ে ঘুরিয়ে যদি আরও অ্যাডজাস্ট করি, তাহলে ও আরও কাঁটাটা সরতে থাকবে। সো এইভাবে আমরা জাস্ট ফর দ্য জিরো অ্যাডজাস্টমেন্ট মানে হচ্ছে এর যে ধরো এটা হচ্ছে মিনিমাম পজিশান, এই পজিশানটা হচ্ছে আমাদের স্কেলের মিনিমাম পজিশান টু এইটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম পজিশান। সো মিনিমাম এটা ম্যাক্সিমাম পজিশান, সো সবসময় মিনিমাম পজিশানে থাকে কাঁটাটা। যখনই এই সিস্টেমে আননোন রেজিস্ট্যান্স দিয়ে কানেক্ট করা হয়েছে তখনই গিয়ে ও কি কোথায়, যদি 0 ওহম হয় তাহলে ম্যাক্সিমাম পজিশানে চলে যাবে। আর যদি 0 ওহম ছাড়া অন্য যে কোনো ওহমের রেজিস্ট্যান্স থাকে, সে 0.5 ওহম যদি হয়, তখন কাঁটাটা সে এখানে কোথাও একটা থাকবে বা এখানে কোথাও একটা থাকবে বা এখানে থাকবে। আর যদি কোনো রেজিস্ট্যান্স না কানেক্ট করি, তাহলে সার্কিট দিয়ে কোনো কারেন্ট ফ্লো করছে না, কারণ ব্যাটারি সোর্সের সঙ্গে কোনো কারেন্ট এর মধ্যে দিয়ে যাচ্ছে না, তখন কী হবে, এটা মিনিমাম পজিশানে দাঁড়িয়ে থাকবে। ঠিক আছে, তো মিনিমাম পজিশানে যখন দাঁড়িয়ে থাকবে, কোন অবস্থায়, যখন হচ্ছে আমরা কোনো এখানে কানেক্ট করিনি, এখানে পুরো ওপেন আছে, তাহলে সার্কিটের ভেতর দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না, কারণ ব্যাটারি থেকে কোনো কারেন্ট বেরিয়ে এখান দিয়ে এখানে এই পর্যন্ত পোটেনশিয়াল তো এসেছে, কিন্তু এখান থেকে কোনো কারেন্ট যাচ্ছে না, ফলে কী হবে, কাঁটাটাও মিনিমাম পজিশান। সো এখন এই ক্ষেত্রে আমাদের রেজিস্ট্যান্স ভ্যালু কত, রেজিস্ট্যান্স ভ্যালু হচ্ছে, যদি এটাকে একটা আর্চের মতন করে দেখি, সো এই আর্চটাকে ফলো করে চলতে থাকে, সো এইখানে যখন দেখব তখন ভ্যালুটা কত, ভ্যালুটা হচ্ছে ইনফাইনাইট। ঠিক আছে, ইনফিনিট। আর যদি আমাদের এই ডিফ্লেকশন কাঁটাটা যদি এই দুটো মাথাকে আমরা শর্ট করে দিই একটা 0 রেজিস্ট্যান্স দিয়ে, 0 ওহমের রেজিস্ট্যান্স দিয়ে, ঠিক আছে, তাহলে তখন আমাদের এই ম্যাক্সিমাম পজিশানে চলে আসবে কাঁটাটা ঘুরে, তখন এই ম্যাক্সিমাম পজিশানে তার ভ্যালু কত হবে, সে 0 ওহম। ঠিক আছে, বাকি রেস্ট অফ দ্য পার্টের জন্য কি হয়, সো এইভাবে স্কেলটা দেখো চলতে থাকে। সেই স্কেলে ডিফারেন্ট ভ্যালুর জন্য এগুলোকে বানানো আছে, স্কেলে দাগগুলো করা আছে। সে এখানে দেখা যাচ্ছে হচ্ছে সামথিং কিছু একটা 0 ওহম, এখানে দেখা যাচ্ছে 0.01 ওহম, এখানে হয়তো মেবি আরও একটু তার থেকে বড় 0. সে আলটিমেট এখানে হচ্ছে ধরো এখানে লেখা আছে তোমাদেরকে 1 ওহম। ঠিক আছে, এখানে লেখা আছে হয়তো 2 ওহম, বা এখানে লেখা আছে হচ্ছে 3 ওহম, 4, 5, 6, 7, আর এখানে গেলে বাকি রেস্ট অফ দ্য পার্টে চলে গেলে ম্যাক্সিমাম পরিমাণ বা ইনফাইনাইট ওহম। ঠিক আছে, তো এটা এইভাবে স্কেলটা বানানো আছে। তো এইভাবে আমাদের পয়েন্টারটা যেভাবে ঘুরছে তারপরে একটা স্কেল করা আছে। এর একটা এক্সাম্পল দেখলে তোমরা দেখতে পারবে যে আমাদের যে ইনস্ট্রুমেন্ট, এখানে একটা অ্যামমিটার আছে, এটা অ্যামমিটার নয়, এটা আমাদের পিএমএমসি, আমরা তাদের জন্য বলছি, কিন্তু এখানে দেখো স্কেলটা দেখেছো, স্কেলটাতে ওখানে 11 লেখা আছে, 10 লেখা আছে, 8 লেখা আছে, সেইভাবে বানানো। তো আমাদের এখানে যেভাবে স্কেলটাকে ক্যালিব্রেট করা হয়েছে সেইভাবে এটাকে তৈরি করা হয়েছে। ঠিক আছে, এখানে একটা জিনিস দেখো, স্কেলটা যত দূরের দিকে যাচ্ছে পয়েন্টারটা, এখান থেকে একটা ঘরের মধ্যে ডিস্টেন্স কম, এখান থেকে একটা ঘরের মধ্যে ডিস্টেন্স কম, এখান থেকে একটু বাড়লো, এখান থেকে ডিস্টেন্সটা একটা ঘর থেকে আরেকটা ঘরে একটু বাড়লো, এবার যত যাচ্ছে তত আস্তে আস্তে ডিস্টেন্সটা বাড়ছে। তো এই স্কেলটা, এই ধরনের পার্টিকুলার স্কেলকে আমরা বলি হচ্ছে নন লিনিয়ার স্কেল বা এক্সপোনেনশিয়াল স্কেলও বলা হয়। এক্সপোনেনশিয়াল মানে ধীরে 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 এর মানটা কী হচ্ছে, দুটো স্কেলের দুটো দাগের মাঝখানে গ্যাপটা বাড়ছে, দুটো মিনিমাম ভ্যালু যেটা মাপা হচ্ছে তার মধ্যে গ্যাপটা আস্তে আস্তে বাড়ছে। সো এইগুলোকে এক্সপোনেনশিয়াল স্কেল বলা হয়। এটা কেন হয়, কারণ হচ্ছে কারেন্টের সঙ্গে রেজিস্ট্যান্স হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক, ইনভার্সলি প্রপোর্শনাল, মানে কারেন্টের মান যত বাড়ছে তার মানে রেজিস্ট্যান্সের মান কমে যাচ্ছে। ঠিক আছে, আর রেজিস্ট্যান্সের মান যত বাড়ে কারেন্টের মান তত কমতে থাকে কোনো সার্কিটে, ফলে এদের মধ্যে ব্যস্তানুপাতিক একটা সম্পর্ক। ঠিক আছে, এবং তার জন্য এই স্কেলটা কী হচ্ছে, আস্তে আস্তে নন লিনিয়ারলি এই স্কেলটা কিন্তু চলছে। ঠিক আছে, এরকম একটা যদি স্কেলের এক্সাম্পল দেখি, এক্স্যাক্টলি একটা পিএমএমসি যদি হয়, তো এখানে দেখো, এখানে অজস্র স্কেল আছে,
এখানে দেখো এইখানে ম্যাক্সিমাম গিয়ে ওপরে একটা স্কেলকে ফলো করো, ওপরে জাস্ট এই যে দাগগুলো দেখতে পাচ্ছ এই দাগটার স্কেলটাকে তুমি দেখো, নিচের দাগটা দেখতে হবে না, এই লালগুলো দেখতে হবে না, এগুলো আলাদা আলাদা ইনস্ট্রুমেন্টের জন্য স্কেল করা আছে, ঠিক আছে, আলাদা আলাদা মেজারমেন্টের জন্য। যদি ওটা দেখো শুধুমাত্র দেখেছো ওহম দেখাচ্ছে, তাহলে এখানে 0 দেখাচ্ছে, এখানে 10 দেখাচ্ছে, তারপরে 20, তারপর দেখো এখানে হচ্ছে 20, 30, 40, 50, তারপর দেখো স্কেলগুলো এখানে খুব ইয়ে গেছে, এখান থেকে গিয়ে এখানে কত হয়ে গেছে, 100 হয়ে গেছে, ঠিক আছে। আগে ভাবো 20 to 50 যেটুকু দূরত্ব, এখানে 50 থেকে 100 তার মধ্যে ততটা দূরত্ব হয়ে গেছে, তারপরে 100 থেকে 200, 200 থেকে 500 দেখো এই যে 500 ঘর এতটা হয়ে গেছে, তারপর দেখো 500 থেকে 1K আরও ছোটো হয়ে যাচ্ছে, আস্তে আস্তে কী হচ্ছে, এইদিকে ডেন্সিটিটা কম, স্কেলের এদিকে মানগুলোর ডেন্সিটিটা কম, আর এদিকে ডেন্সিটি আস্তে 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 বেড়ে যাচ্ছে। তুমি যদি মানের দিক থেকেও দেখো, ওপরের স্কেলটা যদি দেখো 0, 1, 2, তারপরে 5 কিলো ওহম, 10 কিলো ওহম, 20 কিলো ওহম, 50 কিলো ওহম, 100 কিলো ওহম, 500 কিলো ওহম, 1 মেগা ওহম। সো এখানে আস্তে আস্তে বড় রেঞ্জের ডিফারেন্স তৈরি হচ্ছে, কিন্তু খুব ছোটো জায়গার মধ্যে দাগগুলো আস্তে আস্তে এদিকে পপুলেটেড হয়ে যাচ্ছে, বেশি ডেন্স হয়ে যাচ্ছে, আর এদিকে আস্তে আস্তে এক্সপ্যান্ড করে যাচ্ছে স্কেলটা, ঠিক আছে। সো এই নন লিনিয়ার স্কেল তখন তৈরি হয়েছে, যেহেতু আমাদের কারেন্টের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনালে রেজিস্ট্যান্স ভ্যালুটা চলে, ঠিক আছে। রেজিস্ট্যান্স সঙ্গে কারেন্টের সম্পর্ক যে ইনভার্সলি প্রপোর্শনাল। তো আলটিমেট তোমরা বুঝতে পারলে যে আমাদের এই শান্ট টাইপ ওহম মিটার কীভাবে কাজ করছে, ঠিক আছে। এবং এগুলোর মধ্যে প্রিসাইজ ভ্যালুগুলো নেওয়ার প্রয়োজন পড়ে, ম্যানুফ্যাকচারাররা সেই হিসাবটা করেই এগুলোকে চুজ করে। এই টাইপের ইনস্ট্রুমেন্ট হচ্ছে অ্যাকুরেটলি মেজার করতে পারে লো ভ্যালু রেজিস্ট্যান্সকে, কিন্তু এর একটা বড় ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে এই সার্কিটের অ্যাকুরেসিটা খুব নির্ভর করে এই ব্যাটারি ভোল্টেজের ওপরে। সে এখানে এক্স্যাক্টলি আমার ধরা যাচ্ছে সার্কিটটা বানিয়েছি যখন 1.5 ভোল্টের জন্য বানিয়েছি, মানে 1.5 ভোল্টের একটা ব্যাটারির জন্য বানিয়েছি। কিন্তু যদি এই ব্যাটারি ভোল্টেজটা আস্তে আস্তে দিন দিন ব্যাটারিটা ডিসচার্জ হতে হতে গিয়ে যদি এই ভোল্টেজটা অনেক কমে যায়, সে 1 ভোল্ট হয়ে গেল, তাহলে এই কাটাটা তখন যে অ্যাকুরেটলি যে মানটা বলছিল সেই মানের উপরে এফেক্ট আসবে, হয়তো ততটা অ্যাকুরেট হচ্ছে না, ঠিক আছে। এবার সেটাকে অ্যাডজাস্ট করার জন্য দেখো আমাদের এই জিরো অ্যাডজাস্টমেন্টটার মান সবচেয়ে বেশি নিয়ে নিলাম, মানে এই পথ দিয়ে সবচেয়ে কম কারেন্ট যেতে দিচ্ছি, তাহলে মোস্ট অফ অল কারেন্ট এখন এই পিএমএমসির ভেতর দিয়ে যাচ্ছে, তাই তো। অ্যাডজাস্টমেন্টের ভ্যালুটা কী করেছি, ম্যাক্সিমাম নিয়ে নিয়েছে এর মানটাকে, ফলে এখান দিয়ে প্রায় সবচেয়ে কম কারেন্ট যাচ্ছে, আর সবচেয়ে বেশি কারেন্ট তখন এর ভেতর দিয়ে যাচ্ছে। ফলে তখন গিয়ে যদি এই দুমাথাকে জিরো রেজিস্ট্যান্স দিয়ে শর্ট করে দিই, তাহলে আমরা দেখব যে এটা ম্যাক্সিমাম পজিশন পার করে চলে যায় অনেক সময়, তখন এটাকে আবার অ্যাডজাস্ট করে করে আবার জিরোতে নিয়ে আসি। কিন্তু ব্যাটারি যদি ডিসচার্জ হয়ে পড়ে দিন দিন, তখন কি হবে, আমরা 0 ওহম দিয়ে কানেক্ট করা সত্ত্বেও এটা জিরোতে আর যাচ্ছে না, তখন যতই আমরা অ্যাডজাস্ট করি না কেন, অ্যাডজাস্ট করলেও কী হবে, কাটাটা তখন আরও দূরে যেতে থাকবে, মানে সম্পূর্ণ ডিফ্লেকশন ম্যাক্সিমাম পয়েন্ট পর্যন্ত যাবে না, কাটা তখন কম ডিফ্লেকশন পর্যন্ত যাচ্ছে। একবার টাচ করলাম তখন এই পর্যন্ত এসে দাঁড়িয়ে যাচ্ছে, কিন্তু এই রেজিস্ট্যান্সকে অ্যাডজাস্ট করেও আর আমাদের সম্ভব না সেটাকে ম্যাক্সিমাম পজিশন নিয়ে আসা। ফলে এটা একটা মেন ডিসঅ্যাডভান্টেজ, সবসময় আমাদের দেখতে হবে যে এই ধরনের ইনস্ট্রুমেন্টের ভেতরে যে সেলটা আছে বা যে ব্যাটারিটাকে ব্যবহার করা আছে সেটা যেন কারেক্টলি থাকে, ঠিক আছে। আর নেক্সট হচ্ছে আমাদের যদি দেখি কনস্ট্রাকশন অফ শান্ট টাইপ, শান্ট টাইপ ওহম মিটার, এটার ক্ষেত্রেও কনস্ট্রাকশনটা প্রায় সিমিলার, শুধু একটু ডিফারেন্স আছে, সেটা আমরা দেখে নিচ্ছি। দেখো এই ক্ষেত্রে যেটা করা হয় সেটা ক্ষেত্রে আমরা একটা ব্যাটারিকে ইউজ করেছি, ঠিক আছে। ব্যাটারির পরে আমরা কি আছে, একটা অ্যাডজাস্টমেন্টের জন্য জিরো কারেন্ট অ্যাডজাস্টমেন্টের জন্য একটা রেজিস্ট্যান্স অ্যাটাচ করেছি, ঠিক আছে। আর যেটা করেছি সেটা হচ্ছে যে আমাদের পিএমএমসিটাকে এখানে অ্যাটাচ করেছি, বা পিএমএমসিও বলতে পারি, স্পিন্ডেলটাকে। আর এখানে একটা আমাদের কি আছে, পুশ টাইপ সুইচ আছে, এটা নর্মাল সুইচ না, পুশ টাইপ। আমি যখন চিপে ধরে রাখবো তখনই সার্কিট দিয়ে কারেন্ট ফ্লো করবে, ঠিক আছে। যদি ছেড়ে দিই তাহলে আর কারেন্টে যাবে না, মানে প্রেস করে ধরে রাখতে হবে, পুশ টাইপের এটা একটা সুইচ, ঠিক আছে। এস ফর সুইচ, প্লাস মাইনাস, এটা একটা ব্যাটারি এখানে আছে। সো এই মিটারটার ক্ষেত্রে আমরা মেজারমেন্টের জন্য রেজিস্ট্যান্সটাকে কোথায় কানেক্ট করি, রেজিস্ট্যান্সটাকে সবসময় প্যারালালি হচ্ছে এই আমাদের পিএমএমসির সঙ্গে কানেক্ট করি। সো আমাদের আননোন রেজিস্ট্যান্সটা সবসময় কোথায় কানেক্ট হয়, এই পিএমএমসির সঙ্গে প্যারালালি।
তার জন্য এটা শান্ট বলা হয়। শান্ট মানে হচ্ছে একটা বিকল্প পথও থাকে, আইদার পিএমএমসির ভেতর দিয়ে কারেন্ট যেতে পারে, নাহলে মেজারিং রেজিস্ট্যান্সের ভেতর দিয়ে কারেন্ট যাচ্ছে। তো বিকল্প একটা পথ আছে, বা প্যারালালি যখন দুটো জিনিস থাকে তখন একটাকে আমরা শান্টও বলি, স্পেশাল কিছু কাজের সময় শান্ট করা বলে, একটা বিকল্প পথ। তো পিএমএমসির সঙ্গে যেহেতু এটা প্যারালালি আছে তাই একে শান্ট বলা হচ্ছে, ঠিক আছে, বা শান্ট টাইপ ওহম মিটার বলা হয়েছে। আর যেহেতু এখানে মেজারিং রেজিস্ট্যান্সটা পিএমএমসির সঙ্গে কীভাবে ছিল, সব সিরিজে ছিল বলে তাই ওটাকে সিরিজ টাইপ ওহম মিটার বলা হয়েছে। আচ্ছা, এই টাইপের ওহম মিটারের ওয়ার্কিং প্রিন্সিপাল সেম। জিরো অ্যাডজাস্টমেন্টের জন্য এই কাঁটাটাকে ব্যবহার করি কীভাবে না, যদি আমরা এখানে কোনো রেজিস্ট্যান্সকে যদি না অ্যাটাচ করি, তাহলে সম্পূর্ণ সুইচটা টেপার পরে সম্পূর্ণ কারেন্ট কার ভেতর দিয়ে যাবে, এই পোর্শনটুকু তখন থাকবে না, তখন সম্পূর্ণ কারেন্ট ভালো করে ভেবে দেখো যে এর ভেতর দিয়ে যাচ্ছে, তাই তো, আমাদের পিএমএমসির ভেতর দিয়ে, তাহলে এর ভেতর দিয়ে ম্যাক্সিমাম অ্যামাউন্ট কারেন্ট তখন যাচ্ছে, তাই তো। এবার তার ফলে কী হবে, ম্যাক্সিমাম পরিমাণ ডিফ্লেকশন হবে, ঠিক আছে। এখানে এর স্কেলটাও এরকম আছে, এটা ম্যাক্সিমাম পয়েন্ট, এখানে মিনিমাম পয়েন্ট। ওকে, যখন সুইচ প্রেস করিনি তখন কোনো কারেন্ট যাচ্ছে না, তাহলে স্কেলটা এই পজিশনে আছে, আর যখন সুইচ প্রেস করবো তখন ম্যাক্সিমাম পজিশনে যাবে, বা ম্যাক্সিমাম থেকে বেশিও চলে যেতে পারে যদি অতিরিক্ত কারেন্ট যায় তো এর ভেতর দিয়ে। তার জন্য আমরা কী করেছি, এই রেজিস্ট্যান্সটা দিয়েছি অ্যাডজাস্টমেন্টের জন্য, ঠিক আছে। এই অ্যাডজাস্টমেন্টের জন্য রেজিস্ট্যান্স, যার নাম আমরা R1 রাখলাম অ্যাডজাস্টমেন্টের জন্য, ঠিক আছে। আচ্ছা, যদি আমরা আননোন রেজিস্ট্যান্স ছাড়া সবসময় ব্যাটারিটাকে এখানে সুইচটা না দিয়ে কানেক্ট করে রাখতাম, তাহলে এর মধ্যে দিয়ে কন্টিনিউয়াসলি একটা কারেন্ট ফ্লো করতো আর এই ব্যাটারিটা ডিসচার্জ হয়ে যেত। ফলে আজকে একটা ব্যাটারি নতুন ইনস্টল করেছি মিটারের ভেতরে, রেখে দিয়ে চলে গেছি, কালকে এসে দেখছি যে সারাদিন এর ভেতরে এত কারেন্ট গেছে, ব্যাটারিটা ডিসচার্জ হয়ে গেছে। ইনস্ট্রুমেন্টটা সারাদিন এই কাঁটাটা ডিফ্লেকশন হয়ে দাঁড়িয়েছিল, কোনো রেজিস্ট্যান্স আমরা বাইরে থেকে কানেক্টও করিনি, কিন্তু সার্কিটটা ইন্টারনালি কারেন্ট ঘুরতে ঘুরতে শেষ হতো। তাই এই ধরনের সমস্যা থেকে বাঁচার জন্য আমরা কী করেছি, এখানে শুধুমাত্র পুশ টাইপ সুইচ দিয়েছি, যতক্ষণ আমি প্রেস করে রাখবো তখনই এর ভেতর দিয়ে কারেন্ট যাবে, আইদার বাইরে সেখানে রেজিস্ট্যান্স কানেক্ট থাকতে পারে বা না থাকতে পারে। ওকে, যদি এখন আমরা এখানে কোনো রেজিস্ট্যান্স না অ্যাটাচ করি তাহলে আমরা কি দেখব, যে এখানে যদি কোনো রেজিস্ট্যান্স অ্যাটাচ না করি তখন আমরা দেখব যে সুইচটা চিপ দিলে এর ভেতরে যদি ম্যাক্সিমাম অ্যামাউন্ট কারেন্ট যাচ্ছে, তাহলে এখানে ম্যাক্সিমাম ডিফ্লেকশন হচ্ছে, তাই তো, তাহলে ম্যাক্সিমাম পজিশনে গিয়ে পৌঁছে যাবে কাঁটাটা। এখন এখানে কোনো রেজিস্ট্যান্স কানেক্ট করিনি, কাঁটা সবচেয়ে দূরে চলে গেছে, এখানে যেহেতু কোনো রেজিস্ট্যান্স কানেক্ট নেই, তাহলে এখানে কত রেজিস্ট্যান্স আছে এই দুটো পয়েন্টে, ইনফাইনাইট, তাই তো। তাহলে সেক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম পজিশনের এখানে লিখব যেখানকার ভ্যালু হচ্ছে ইনফাইনাইট। আর এর ক্ষেত্রে স্কেলটা কেমন হবে, এর ক্ষেত্রে স্কেলটা আস্তে আস্তে পপুলেশনটা তার পাল্টাতে থাকবে, ঠিক আছে। সো এইভাবে স্কেলটা চলছে, এর ক্ষেত্রে নন লিনিয়ারিটি ব্যাপার আছে। আর যখন মনে করো যে এই দু মাথা যদি আমরা শর্ট করে দিই 0 ওহম রেজিস্ট্যান্স দিয়ে, একদম 0 ওহম রেজিস্ট্যান্স দিয়ে শর্ট করে দিয়েছি, তখন কোনো কারেন্ট কি আর এর ভেতর দিয়ে যাবে, এর ভেতর দিয়ে যাবে না। যেহেতু এখানে একটা শর্ট হয়ে গেছে, 0 ওহম পথ আছে, তাহলে সমস্ত কারেন্ট তখন এর ভেতর দিয়ে চলে যেতে থাকবে, এর ভেতর দিয়ে যাবে না, কিছু না কিছু বাধা দিচ্ছে তখনও। ফলে এখানে বা এর মধ্যে দিয়ে সামান্য যে কারেন্ট যাচ্ছে তার ফলে সে মিনিমাম পজিশনেই আছে, ঠিক আছে। ফলে এর প্রতি যখন কোনো কারেন্ট যাবে না তাহলে ডিফ্লেকশানও হবে না, কাঁটাটা আর বেঁকবে না, তখন কাঁটাটা কোথায় থাকবে, মিনিমাম পজিশনে থাকবে। তাই যখন এখানে 0 ওহম দিয়ে শর্ট করে দিয়েছি কাঁটা তখন এই পজিশনে থাকবে, তাহলে এই পজিশনটা হবে হচ্ছে আমাদের 0 ওহমের জন্য। তাহলে আমাদের শান্ট টাইপ আর সিরিজ টাইপের কাঁটার মধ্যে পার্থক্য এটাই, যে কাঁটাটা নর্মাল জন্য শান্টে ইনফাইনাইটে থাকে, আর শর্ট করলে পরে বাইরে থেকে তখন 0তে গিয়ে পৌঁছায়। আর এর ক্ষেত্রেও সবসময় 0 ওহমকেই সূচিত করে, যেই সুইচটাকে প্রেস করব তার ভিত্তিতে যদি কোনো রেজিস্ট্যান্স না কানেক্ট করা থাকে তাহলে ইনফাইনাইটে চলে যাবে, আর যদি রেজিস্ট্যান্স কানেক্ট করা থাকে তাহলে সেই অনুসারে সেই মানটাকে সে দেখাবে। আর যদি এখানে পুরোপুরি শর্ট করে দিই এই মাথাটাকে তাহলে ও তখন 0 পজিশানে, সুইচটা প্রেস করা সত্ত্বেও আমরা 0 পজিশানে দেখতে পারবো, ঠিক আছে। এই হচ্ছে বেসিক ডিফারেন্স। আর যেটা তোমরা দেখলে পরে তোমাদের বইয়ের অন দ্য পেজ নাম্বার তুমি দুটো স্কেলকে দেখতে পাচ্ছ। এখানে দেখো সিরিজ টাইপের জন্য স্কেলটা দেখানো হয়েছে, এখানে 0 ওহমকে রিপ্রেজেন্ট করা হয়েছে, এখানে ইনফাইনাইট। আর এখানে বললাম না সেই এক্সপোনেনশিয়াল ব্যাপারটা, যেটা এখানে দেখা যাচ্ছে আস্তে আস্তে গ্যাপগুলো পাল্টাচ্ছে, বড় বড় হেডের ভেতরে গ্যাপগুলো দেখেছো। আর এইটা হচ্ছে আমাদের শান্ট টাইপের জন্য, যেখানে তোমরা দেখো স্কেলটা এখানে 0 ওহমকে রিপ্রেজেন্ট করছে, আর কাঁটা যখন ম্যাক্সিমাম ডিফ্লেকশান হচ্ছে, কাঁটাটা সবচেয়ে দূরে যখন যাচ্ছে বা ইনস্ট্রুমেন্টের ভেতর দিয়ে পিএমএমসির ভেতর দিয়ে সবচেয়ে বেশি কারেন্ট যাচ্ছে, তখন ও ইনফাইনাইট পজিশানে চলে গেছে।
তো এই দুটো স্কেল থেকে দেখেও আমরা ইনস্ট্রুমেন্টকে চিনতে পারি যে কোনটা কী টাইপের ওহম মিটার। আচ্ছা, আমার কাছে এই মুহূর্তে এখন শান্ট টাইপ আর সিরিজ টাইপ ওহম মিটারটা নেই, তাহলে আমি তোমাদেরকে দেখিয়ে দিতাম সামনাসামনি। তো আপাতত এইটুকুই থাকলো, আমার কাছে যদি আসে আমি নেক্সট ভিডিওতে সেটা দেখিয়ে দেবো। তো থ্যাংক ইউ। আজকে অনেক লং একটা ভিডিও হয়ে গেছে, মেবি আমি অনেক এক্সট্রা বলে ফেলেছি, আর হয়তো আননেসেসারি কথাও বলা হয়ে যাচ্ছে, তার জন্য সরি। আর কন্টিনিউ দেখার জন্য থ্যাংক ইউ। তোমরা সবাই হচ্ছে যারা এই ভিডিওটা কমপ্লিট দেখবে তারা কি করবে, আমাদের ওই ইউটিউবের নিচে কমেন্টে তোমার রোল নাম্বার আর সেকশন আর রোল নাম্বারটা লিখে দেবে, সেকশন রোল নাম্বারটা। ওকে, থ্যাংক ইউ।